যে এবং এই জাজমেন্টে সর্বশেষ যেটা হচ্ছে বলে দিচ্ছে হাইকোর্ট যে এই যে ডিসপ্রপোর্শনেট এটা সেক্রেটারি অফ স্টেট বা হোম অফিস তোমরা সিদ্ধান্ত নাও এটা কীভাবে করবা, অর্থাৎ ইনকাম কমাতে এটা ইনডাইরেক্টলি বলা হয়েছে যে ডিসপ্রপোর্শনেটটা প্রপোর্শনেট কীভাবে করবে, অথবা থার্ড পার্টি সাপোর্ট নেওয়া যাবে কিনা, যে 4-5টা বিষয় আইডেন্টিফাই করেছে সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেক্রেটারি স্টেট অফ অ্যাফেয়ার্স সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। যদিও আমরা দেখেছি বিবিসি অনুযায়ী যে বিবিসিতে জানিয়েছে যে হোম অফিস এই সিদ্ধান্তের ব্যাপারে এই জাজমেন্টের উপরে আপিল করতে পারবে। এ বিষয়ে আমি আবারও আলোচনা করব। এখন আরও কয়েকটি আপডেট রয়েছে যে যারা এনএইচএস এর সুবিধা নেন ভিজিট ভিসা বা অন্যান্য ভিসায় সেই ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করেছে হোম অফিস, এবং সেক্ষেত্রে নতুন প্রস্তাব কনসালটেশন চলছে, সেটা জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলবে। এবং বলা হচ্ছে যারা ভিজিট ভিসায় আসে হোম অফিস যে জন্য সরকারের খরচ পড়ে 12 মিলিয়ন থেকে 200 মিলিয়ন পাউন্ড পর্যন্ত সরকারের ঘাড়ে এইসব বিল পড়ে। সেই জন্য নতুন প্রস্তাবনা কনসালটেশন শুরু হয়েছে, এবং কনসালটেশনের ক্ষেত্রে যেসব বিষয়ে প্রস্তাব করা হয়েছে যে প্রত্যেক ইমিগ্রেন্ট যারা ভিসা রয়েছে, বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, তারা প্রতি বছর 200 পাউন্ড করে সরকারকে ফিস দিতে হবে। 200 পাউন্ড করে সরকারকে ফিস দিতে হবে, অর্থাৎ যদি 3 বছরের হয় সেক্ষেত্রে 6 বছরের জন্য 600 পাউন্ড দিতে হবে ইমিগ্রেন্টদেরকে। এই হচ্ছে, আমি বিস্তারিত আলোচনা করব। এই হচ্ছে হেলথ বিষয়ে বা জিপির বিষয়ে বা অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে একটা প্রস্তাবনা আছে এবং কনসালটেশন চলছে, আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আরেকটি আছে কঠিন অনেকের জন্য, যেটাও কনসালটেশন শুরু হয়েছে, 3রা জুলাই 2013 এবং ক্লোজ হবে 21শে আগস্ট। সেইখানে কাউকে যদি আপনি ভাড়া দেন এবং ইললিগেল অকুপেন্ট হন, ল্যান্ডলর্ডের উপরে 3,000 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। প্রাথমিকভাবে একটা মিনিমাম 1,000, উপরে 3,000 পাউন্ড। এখানে ক্লাসিফিকেশন রয়েছে, আপনারা আগে করেছেন কিনা। সুতরাং এখন থেকে এইসব বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি ডিটেলস সুযোগ পেলে পরবর্তীতে আপনাদেরকে বলবো যে কি কি কারণে এটা প্রস্তাবনা শুরু হয়েছে কনসালটেশন। কোনো ইললিগেল, এর মধ্যে এক্সক্লুশনও রয়েছে, কিন্তু কোনো ইললিগেল ইমিগ্রেন্টকে যদি আপনারা ভাড়া দেন সেক্ষেত্রে ল্যান্ডলর্ডের আপ টু 3,000 পাউন্ড ফাইন কিংবা জরিমানা হতে পারে। সুতরাং খেয়াল রাখবেন কখন কি হয়। এনএইচএস এর ক্ষেত্রে যেটা সেই কনসালটেশনটা শুরু হয়েছে 3রা জুলাই এবং সেটা শেষ হবে 28শে আগস্ট 2013। আমি এ বিষয়েও আবারও আলোচনা করব, আমি যাতে সব ধরনের সবগুলি আইন আপডেট আপনাকে বলতে পারি, সেই জন্য প্রথমে বলে নিচ্ছি, তারপর একটা একটা করে আপডেট করার বা ইন ডিটেলস ডিসকাশন করার সুযোগ নেব। আরেকটি হচ্ছে 25শে জুন থেকে কোনো ফ্যামিলি ভিজিট ভিসার আপিল কমপ্লিটলি অ্যাবলিশ করা হয়েছে, অর্থাৎ ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে আপনারা কোনো অ্যাপিল করতে পারবেন না। সেটা অলরেডি ইজ ইন ল, অলরেডি ল হিসাবে কার্যকর হয়েছে, এফেক্টেড হয়েছে। একটা সামান্য সুবিধার কথা বলি, অনেকে হয়তো জানবেন না, সেই জন্য বলতে চাই। যদি দেখা যায় যে কোনো সিরিয়াস কম্পেলিং সিচুয়েশন রয়েছে, তাহলে মেম্বার অফ পার্লামেন্ট দ্বারা এই কোনো ভিজিট ভিসা, ফ্যামিলি মেম্বার ভিজিট ভিসা ডিসিশন রিভিউ করতে পারবেন, অর্থাৎ এক ধরনের অ্যাপিল রিভিউ করতে পারবেন। অর্থাৎ কোনো কম্পেলিং সার্কামস্টেন্সেস বা সিচুয়েশন থাকলে, যদি দেখা গেল কারো আব্বার অবস্থা সিরিয়াস, খুবই খারাপ, শঙ্কাজনক, আরেকবার অ্যাপ্লিকেশন করতে সময় যায়, সেক্ষেত্রে আপনার লোকাল মেম্বার অফ পার্লামেন্ট ইউকে ভিসা ইমিগ্রেশনকে যদি রিকোয়েস্ট করেন রিভিউ করার জন্য, সেক্ষেত্রে এটা রিভিউ করা হবে, অর্থাৎ পুনর্বিবেচনা করা হবে। সুতরাং এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। নর্মালি তারা কোনো ধরনের রিভিউ করবে না, কিন্তু এটাকে অ্যাপিল প্রসিজিওর মনে করে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেবেন না, শুধুমাত্র একটা অপশনস। আমাকে বলা হচ্ছে অনেকগুলো কল আছে, আমি কল নেই, আবার আলোচনায় ফিরে আসবো। আপডেট রয়েছে, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম তারেক ভাই সালাম। কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত 2 শো থেকে ট্রাই করতেছি কিন্তু পাচ্ছি না। এনিওয়ে কুইক ওকে, কোশ্চেন থ্যাংক ইউ। করি। আমি আর আমার বন্ধু মিলে আমরা একটা বিজনেস ওপেন করছি। জি তো আমরা লাস্ট নভেম্বরে জি এন্টারপ্রেনারের জন্য অ্যাপ্লাই করেছি। জি তো তারা 6 মান্থস পরে অ্যাপ্লিকেশনটা রিফিউজ করেছে, প্রথম আমারটা। জি তো সেটা তারা কারণ দেখাইছে যে আমরা একটা সার্ভিস কন্ট্রাক্ট দিতে হয়, জি ওই কন্ট্রাক্টে ক্লায়েন্টের ল্যান্ডফোন নাম্বার নাই। দ্বিতীয়ত আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিছিলাম, জি অ্যাডভার্টাইজমেন্টে কোম্পানির নাম আছে, আমাদের নাম নাই। বুঝতে পারছি দুইটা রিজন। বুঝতে পারছি। তো পরবর্তীতে আমাকে যখন তারা রিফিউজ করে, তার আহ, পরে আমার যে পার্টনার আছে, আমার বন্ধু, ওনাকে রিফিউজ করে নাই। তো আমরা আমাদের এই ফাঁকে আমরা নিউজ পেপারে রেগুলারলি অ্যাডভার্ট দিতেছিলাম। জি তারপরে লোকাল নিউজ পেপার, ইভেন দো আপনি যে বাংলা টাইমসে অ্যাডভার্ট দেন, আপনার পেজের পাশের পেজে আমার কোম্পানির অ্যাডভার্ট জি চলতেছিল অনেকদিন থেকে। জি তারপরে গামচিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতেছিলাম। এই ফাঁকে আমি আরো 4টা কন্ট্রাক্ট পাইছি, জি কোম্পানি বিজনেস অ্যাকাউন্টে টাকা আসতেছিল। বুঝতে তো পারছি। এই ফাঁকে ওরা আমার কাছে কোনো ডকুমেন্ট চাইনি। তো পরবর্তীতে আমার যে পার্টনার, ওর রিফিউজের আগে আমারটা তো প্রথম করছে, সেম আমরা এই আপডেটেড ডকুমেন্ট গুলো রেকর্ডেড ডেলিভারি দিয়ে হোম অফিসে পাঠাইছি। জি কিন্তু ওরা রিসিভ করছে 15 তারিখে মে, কিন্তু জি 31 তারিখে তাকে রিফিউজ করে দিতে, ওই যে আমার যেই রিফিউজাল গ্রাউন্ড সেম কপি করে। এটার মধ্যে আরেকটা ফানি থিং হলো যে আমাদের এখানে মেইনটেনেন্স ফান্ড এটা এবং ইংলিশ এখানে 10 পয়েন্ট করে ক্লেম করার জি সুযোগ আছে। ঠিক আছে ভাইয়া? হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে ফলো করতেছি। জি, মেইনটেনেন্স ফান্ডে 10, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 10। তো আমরা যেহেতু এখান থেকে মাস্টার্স করেছি, সেটা আমরা এলিজিবল ক্লেম করার জন্য 10 পয়েন্ট ইংলিশে ফ্রি। জি এখানে সে আমার রিফিউজাল লেটারে মেনশন করছে যে ইউ হ্যাভ ক্লেম 25 পয়েন্টস ফর দ্য মেইনটেনেন্স ফান্ড এন্ড ক্লেম 25 পয়েন্টস ফর দ্য ইংলিশ পয়েন্ট। আসলে এটার মধ্যে 25 এর কোনো অপশন ছিল না, কিন্তু এখানেও আমাকে 0 দিছে এবং মেইনটেনেন্সও 0, ইংলিশ পয়েন্টও 0। বুঝতে পারছি। আমার পার্টনারের মানে বন্ধু যে, ওর রিফিউজাল লেটার, আমাদের যে জয়েন্ট অ্যাপ্লিকেশন, ওর রিফিউজাল লেটারে দিছে ইউ হ্যাভ ক্লেমড 25 পয়েন্ট ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড পাশে দিছে 25 পয়েন্ট রিওয়ার্ডেড। মেইনটেনেন্সের জন্য 25 পয়েন্ট ক্লেম করা হয়েছে, দিছে 25 রিওয়ার্ডেড। আমার কোশ্চেন হলো ভাই, জি আমাদের এটা লিজিটিমেট বিজনেস, আমাদের লন্ডনে একটা অফিস আছে, এটার মধ্যে 3টা ডেস্ক আছে, আমার ওয়েবসাইট আছে, এভরিথিং আমি ওদেরকে প্রিন্ট করে দিই। জি এরপরে আমার প্রতি বিজনেস অ্যাকাউন্ট থেকে আমার কোম্পানি ইন্স্যুরেন্সের টাকা যাচ্ছে। এই ফাঁকে আমি 2 জন লোককে এমপ্লয় করছি, ওদের রেগুলার বেসিসে ওদেরকে ওয়েজেস দিচ্ছি, হেসেম রেভিনিউ ট্যাক্স পে করতেছি, এন্ড দেন আমার ল্যান্ডলাইনের বিল যাচ্ছে। তো এত কিছু করে যেটা লিজিটিমেট বিজনেস, এটা এন্টারপ্রেনার ভিসার জন্য বিজনেসটা খোলা হয় নাই, লিজিটিমেটলি আমরা বিজনেস করছি। বুঝতে পারছি। এখানে এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি অ্যাক্টের আন্ডারে জি আমরা যে রিকোয়ার্ড ডকুমেন্টটা ছিল সেটা সাবমিট করেছি। হয়তোবা ওদের যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুসারে হয় নাই, অর দেয়ার ওয়াজ এ মাইনর অমিশন। বুঝছি। তো ইন দ্যাট কেস ও আমার কাছে কোনো কিছু না চাই আর যোগাযোগ না করে স্ট্রেট ওয়ে রিফিউজ করছে। সেকেন্ডলি, যখন তারা আমাকে অ্যাকনোলেজমেন্ট লেটার দিল, বলছে যে ডোন্ট সেন্ড এনি ফার্দার ডকুমেন্টস আনলেস কেস ওয়ার্কার আস্ক ইউ। জি তো আমরা তো আর ডকুমেন্ট পাঠানোর দরকার নাই, যেহেতু আমাদের বিজনেসের আপডেট গুলা ওরা দরকার হলে চাইবে। বুঝছি। সেকেন্ডলি, আমার পার্টনারের ক্ষেত্রে যখন আমরা ডকুমেন্ট গুলো পাঠাইলাম, ওরা 15 তারিখে রিসিভ করলো, কিন্তু সেম জিনিসটাকে কপি করে আবার পাঠিয়ে দিল 31 তারিখে রিফিউজাল লেটার দিয়ে। কিন্তু ওরা কোনো কিছুই অ্যাকনোলেজ করেনি যে আমরা তোমার এই ডকুমেন্ট গুলা পাইছি, ওটাই ওরা ইগনোর করে গেছে। বুঝতে পারছি। তো এই হলো ম্যাটারটা কি। তো এখন এই ক্ষেত্রে আপনার সাজেশনটা এবং আপনার মূল্যবান একটা উপদেশের কি আমি আসলে। আচ্ছা আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করি, আপনাদের কি মানে ভিসা আছে, সেজন্য অ্যাপিল রাইট নাই, তাই তো? না না, এপিল রাইট আছে। অ্যাপিল কি করেছেন আপনারা? এখনো সেটা হয়নি, মানে অপেক্ষা করতেছি। আচ্ছা, এখন হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনারা অ্যাপিল করবেন। আমি বুঝতে পারছি আপনার কি হয়েছে। একমাত্র অ্যাপিল করবেন সব শক্ত গ্রাউন্ডস লেখে, ল এবং যিনি করবেন আইডিআই এবং কিছু কিছু এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি রুলস, দুটার মাধ্যমে ইয়ে করে। এখন হয় এরকম হয় অনেক ক্ষেত্রে হোম অফিস ভুল করে, পাসপোর্ট পাঠায় নাই, তখন বলে পাসপোর্ট পাঠিয়ে দিলাম, এই ধরনের করে উল্টাপাল্টা হোম অফিস যে করে না, এরকম না। সুতরাং এখন আমি যেহেতু দেখি নাই আপনার কাগজ, কিন্তু আমি বুঝতে পারছি যে কী হয়েছে। আপনারা অ্যাপিল মানে শক্ত করে করেন, হোপফুলি একটা পজিটিভ ডিসিশন পাবেন। এরকম হয়, হোম অফিস করে থাকে। যেটা হচ্ছে কী কারণে হচ্ছে আমি বলি আপনাকে, আপনি অন্যভাবে নেবেন না। এন্টারপ্রেনার ভিসার কারণে অনেকেই করেছে যেগুলি আমরা লিগেলি না,
ইন জেনারেল জানি অনেকে এটা মানে মেড আপ স্টোরি করেছে, যার ফলে অনেককে দেখবেন আবার ওই যে এর আগে চিঠি লিখেছে দেখবেন তুমি এন্টারপ্রেনার চাও না স্টুডেন্ট ভিসাটা রাখতে চাও, এই ধরনের লেটারও পাঠিয়েছে, যার ফলে অনেকে আবার ভয় পাওয়া গেছে, আবার উড্রো করে ফেলছে, বুঝছেন, সবাইকে তারা এক কাতারে নিয়ে গেছে, যার ফলে আমার 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 ধারণা যে আপনাদেরকে ওই কাতারে নিয়েছে, কারণ আমরা অনেক ক্লায়েন্ট পেয়েছি যে অ্যাপ্লাই করেছে কোনো রকম একটা কাগজপত্র দিয়ে, হোম অফিস এরকম বুঝতে পেরেছে বা সামহাও হোম অফিস অ্যাডভান্স চিঠি দিয়েছে যে তুমি তোমারটা রাখতে চাও না স্টুডেন্ট ভিসা, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, তুমি যদি উইথড্র করো তো ফিজ ফেরত পাবা, উইথড্র না করলে ফিজ ফেরত পাবে না, একটা টাইম দিয়ে। অনেকে আবার ভয় পায় গেছে মানে মানে ইনকাম দেখাতে পারবে কি না, কাগজপত্র দেখাতে পারবে, উইথড্র করে ফেলছে। সুতরাং এটা জেনারেলাইজ একটা ক্যাটাগরি, যে সেই ক্যাটাগরির মধ্যে হয়তো আপনাকে দিয়ে দিছে, যেহেতু আপনারা এভরিথিং জেনুইন, সুতরাং স্ট্রংলি আপনার মানে গ্রাউন্ডস করেন, গ্রাউন্ডস লিখে পাঠান, তারপর কোর্ট রয়েছে, আপার ট্রাইব্যুনাল রয়েছে, দেখতে হবে কোর্টের কি ভিউ নেয়, হয়তো হোপফুলি এভরিথিং হয়ে যাবে। সুতরাং হোম অফিস অনেক বেশি ভুল করে, সুতরাং কাট পেস্ট করে, আপনি নিজেও বলছেন যে আপনার পার্টনারটা দিয়ে দিছে, সুতরাং ওয়ারি হওয়ার কোনো সুযোগ নাই, একজন এক্সপার্ট লয়ার দেখে, প্লাস আপনার যেহেতু ব্যবসা করতেছেন একটু আপনার ইয়ে আছে, ফ্লেক্সিবিলিটি পলিসির সঙ্গে আপনার মানে, এবং একটা কেস রয়েছে, রডনি কেসও রয়েছে, সুতরাং আপনি এগুলো দেখে আপিল করেন এবং গুড লাক টু ইউর অ্যাপিল। থ্যাংক ইউ। একটা ছোট্ট কোশ্চেন করতে পারবো তারেক ভাই? জি জি, হ্যালো, বলেন বলেন। একটা কোশ্চেনটা হলো, যদি লিজিটিমেট বিজনেস আমি করে থাকি, আমার এর মধ্যে 20,000 এর মতো মার্কেট ইনভেস্ট হয়ে গেছে, কারণ গত ডিসেম্বর থেকে আমি 2টা লোককে এমপ্লয় করছি, এখানে আমার নিলি ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত নিলি 8,000 পাউন্ড আমার চলে গেছে। এরপরে লিজিটিমেট বিজনেস করে যদি সিম্পল রিজনের কারণে ওরা অ্যাকসেপ্ট না করে, এটা তো বেসিক্যালি বুঝতে পারছেন না, আপনার প্রভিশন রয়েছে, আপনি আপিলে না পান, আপার ট্রাইব্যুনাল রয়েছে, আপার ট্রাইব্যুনালে 2বার রয়েছে, 3বার রয়েছে, তারপরে জুডিশিয়াল আমার তো ধরেন আর 7-8 মাস পরে 10 ইয়ার্সের ইয়েতে হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আপনার আপিল রয়েছে, সুতরাং 10 ইয়ার্স মানে কন্টিনিউয়াস থাকলে আপনার 10 ইয়ার্স তো পড়তেছে, সুতরাং আমার মনে হয় যে আপনি মনে করেন যদি কোনো কারণে আপনার না যায়, আপনার যে প্রসিজিওর রয়েছে সেক্ষেত্রে আপনার 10 ইয়ার্স রুল 7 মাস পর ইজিলি চলে যাবে। এখন লাস্টে যদি অ্যাপিল করেন তাহলে হিয়ারিংয়ের ডেট পড়বে প্রায় 2 মাস, তারপরে ওটা ডিসিশন দিতে দিতে আরও লাগবে মিনিমাম 15 দিন, 2 মাস 15 দিন, তারপরে এরপরে আপনি অ্যাপিল করতে পারবেন আরও 7 ওয়ার্কিং ডেজের মধ্যে, তারপরে এটা কোনো কারণে না হলে তারপরে আরও 10 ওয়ার্কিং, প্রথমে 5 ওয়ার্কিং ডেজ, তারপরে 7 ওয়ার্কিং ডেজ, তারপরে আছে আপনার 38 দিনের মতো রয়েছে, 38 দিনের মধ্যে খুব সম্ভবত বা 14 ওয়ার্কিং ডেজের মধ্যে লাস্ট মানে পারমিশন করতে পারবেন। সুতরাং এরপরে আপনার 3 মাসের মধ্যে জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। সুতরাং আপনার অনেকগুলো সুযোগ রয়েছে, এবং আমি আরেকদিন পেলে সুযোগ করে করব যে একমাত্র জুডিশিয়াল রিভিউ পার্মানেন্ট পারপাস 9টা স্টেজে যাওয়া যায়, 9 বার আপনার বিষয়টি নেওয়া যায়। সুতরাং আপনার জন্য দোয়ার অফ্রন্ত খোলা রয়েছে, সময় রয়েছে। একটু বিরক্ত করব, একটা কোশ্চেন হলো, যদি আপনি লিজিটিমেট বিজনেস করে থাকেন তাহলে কি জাজরা এই বিষয়টা কনসিডার করবে না? না, যারা অ্যাপ্লাই করে সবাই লেজিটিমেট করে, সুতরাং সেটা জাজরা ডিসাইড করবে। আমি আপনার বলতেছি, আপনি বলতে লেজিটিমেট, যারা অ্যাপ্লিকেশন করছে আনলেস আদারওয়াইজ মানে আইডেন্টিফাইড সব কিছুই লেজিটিমেট। আমি বুঝতে পারছি আপনার লেজিটিমেট, কিন্তু যারা অ্যাপ্লাই করে সবগুলি লেজিটিমেট আনলেস জাজ বা আমার বিজনেস অ্যাকাউন্টে তো এমপ্লয়ি টাকা যাচ্ছে, বিজনেসের ইন্স্যুরেন্স যাচ্ছে, তারপরে আপনার এখানে ল্যান্ড ফোনের বিল যাচ্ছে, সবকিছু যাচ্ছে। আমি বুঝতে পারছি, তারপরেও আপনাকে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বলি, সব কিছু মেড আপ অনেকেই করতে পারে, টেলিফোন নাম্বার, এমপ্লয়ার, এমপ্লয়ি অনেক কিছুই করতে পারে, আর যেহেতু আপনার জেনুইন, আপনার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? ওকে, গুড লাক টু ইয়ার অ্যাপিল, হোপফুলি আপনি উইন করবেন অ্যাপিলে। থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য, লাইনে আসার জন্য। আমি যাব পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কলার লাইনে থাকলে কথা বলুন। আচ্ছা, কলার হ্যালো, আমার মনে হয় কলার আর লাইনে টেলিফোন রেখে চলে যান, সেটা ঠিক নয়। যাই হোক, আমি এই ফাঁকে একটা আপডেট দিতে চাই, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে স্টুডেন্টদের ক্ষেত্রে বা অন্য যারা রয়েছেন। এটা আপার ট্রাইব্যুনাল একটা ডিসিশন, এবং ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ট্রাইব্যুনাল অকলটন দিয়েছেন জাজমেন্ট। সেটা পুরাতনই জাজমেন্ট, রিপোর্ট, এটা রিপোর্টেড হয়েছে খুবই সম্প্রতি। সেটা হচ্ছে আখতার মামলার নাম আখতার
UKUT 00306 সেটা অনুযায়ী যে আমরা যারা ইংলিশের জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে, ইংলিশের ক্ষেত্রে A1 B1 B2 ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেই, IELTS দেই, সেক্ষেত্রে ক্ল্যারিফিকেশন আসছে। কোর্ট বলছে যে লিসেনিং এন্ড স্পিকিং সেটা পাস করতে হবে ইন্ডিভিজুয়ালি, না হলে আপনি IELTS যদি আপার গ্রেডও পান তাহলে হবে না। আমি জাজমেন্টের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল থেকে আমি বলছি আপনাদের জন্য সুবিধা হবে যারা IELTS রয়েছে এবং লিসেনিং এবং স্পিকিংয়ে পাস করেন নাই অথচ গ্রেড পেয়ে গেছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা IELTS করেছেন এবং বাড়তি A1 B1 বা B2 করতে চান না বিকজ অফ টু শো ইকুইভ্যালেন্স অফ IELTS রয়েছে, তাদের জন্য প্রথম পরামর্শ হচ্ছে IELTS থাকলে যে A1 B1 B2 ধরনের যেসব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে ওইটা থাকলেও একটা পরীক্ষা দিয়ে দিবেন, ঝামেলা থাকবে না। আমি জাজমেন্টটা বলছি। এটার ক্ষেত্রে কি হয়েছিল, একজন IELTS জমা দিয়েছিলেন কিন্তু ওভারঅল 4.5 পেয়েছেন, লিসেনিং কিংবা স্পিকিং একটাতে উনি ফেল করেছিলেন, যদিও ওভারঅল পাস করেছেন। হোম অফিস বা অ্যাপ্লিকেন্ট বলছেন যে IELTS 4.5 এটা A1 এর চেয়ে অনেক বড়, কিন্তু কোর্ট বলছে না, উনি যেহেতু স্পিকিংয়ে 3.5 পেয়েছেন একটা এলিমেন্টে 3.5 পেয়েছেন, সুতরাং এটা পাস করলে চলবে না, আবার ট্রাইব্যুনাল পর্যন্ত গেছে। আমি মামলাটির প্রিন্সিপালগুলি বলছি। ওয়ার আন্ডার ইমিগ্রেশন রুলস ইট ওয়াজ রিকোয়ার্ড দ্যাট অ্যাজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট an individual must achieve a certain level by reference to the Common European Framework Reference CEFR. It means A1, B1, B2, etc. And the individual relies on international language, English language test system IELTS test result awarded by Cambridge ESOL. That individual must necessarily rely on the relevant UKBA guidance to succeed. সুতরাং IELTS দিলে পরে UKBA গাইডেন্স অনুযায়ী গাইডেন্সটা ফলো করতে হবে টু সাকসিড, বিকজ রুলস ডু নট স্টেট ইকুইভ্যালেন্স বিটুইন দ্য IELTS টেস্ট রেজাল্ট অ্যান্ড লেভেলস অফ CEFR। সুতরাং ইমিগ্রেশন রুলসে এ বিষয়ে পরিষ্কার নাই, সুতরাং UKBA গাইডেন্স দেখতে হবে যেটা IELTS দিয়ে থাকেন। গাইডেন্সের বাইরে গেলেই মরছেন, বিপদ। The UKBA guidance does not attribute any mark less than level B1 to any IELTS score, and so, in particular terms, equivalence to at least B1 must be established even where level to be achieved as A1. In order to achieve particular CEFR level, it is not enough simply to look individual overall score. Overall score দেখলে হবে না, the guidance requires that at least each of the individual modules in speaking and listening has been assessed at the level required. অর্থাৎ আখতার মামলায় বলেছে এই IELTS এ আপনি 5-7 যতই পান, স্পিকিং এবং লিসেনিং দুইটাতে আপনারা পাস করতে হবে, আর না হলে আপনার অ্যাপ্লিকেশন ফেল মারবে, অর্থাৎ আপনি সাকসেসফুল হবেন না। সুতরাং IELTS হলেই আপনি A1 পরীক্ষা দিতে হবে না, সেই ধারণা মনে রাখলে চলবে না। সুতরাং গাইডেন্স ফলো করতে হবে। IELTS থাকলেই A1 এক্সাম দিতে হবে না, সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটি মামলা বলছি, ভ্যালিড লিভ। এটা পেমবেলি প্যারাগ্রাফ 399B1। ভ্যালিড লিভ বলতে কি বোঝায়? অনেকেই মনে করেন যে এই অ্যারেস্ট হওয়ার পরে এই টেম্পোরারি অ্যাডমিশন বেইলে আসেন এবং এটা লং রেসিডেন্সের ক্ষেত্রে কাজ আসতে পারে। এটা আপার ট্রাইব্যুনাল বলছে, ট্রাইব্যুনাল জাজ কেবেজ যেটা বলছেন যে হবে না। এটাও সাম্প্রতিক মামলা, যেমন টেম্পোরারি লিভে থাকেন, এটা কোনো ধরনের লিভ বা লিভ টু রিমেইন বা এন্টার কোনো কিছুই না। সুতরাং লং রেসিডেন্স বা অন্যান্য ক্ষেত্রে এটা ভ্যালিড লিভ হিসাবে বিবেচনা করা হবে না। ওকে, আরেকটি মামলা হচ্ছে, সেটা হচ্ছে টাইপ অফ লিভ। যখন কারো ধরনের কোনো ধরনের 320-এর অধীনে 20-18 অধীনে কারো যদি প্রিভিয়াস কনভিকশন থাকে, কোনো কিছু থাকে, এবং সেক্ষেত্রে যদি আগে এটা হোম অফিস ভেরিফাই করে থাকে,
পরবর্তীতে বলেন যে আগের লিভের সময় আপনার কনভিকশন ছিল বা নিজ দেশে কনভিকশন ছিল, সুতরাং এটা তাকে নট কন্ডিসিভ টু দি পাবলিক ইন্টারেস্ট অফ ইউকে হবে না। সুতরাং যদিও বলা হচ্ছে যে কোনো কারো ব্যাপারে কোনো কনভিকশন থাকলে, লিভ দেওয়া হয়ে থাকলে, আপিলের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকলেও পরবর্তীতে এই বিষয়টি বিবেচনায় আসতে পারে। আচ্ছা, আরেকটি মামলা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে SHL, সেই মামলায় বলা হয়েছে যে অ্যাসাইলামের ক্ষেত্রে যদি কোনো মাইনর বাচ্চা এদেশে আসে, আনঅ্যাকম্পানিড যদি কোনো বাচ্চা এদেশে আসে, সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেটের প্রথম দায়িত্ব হচ্ছে যে তার গার্জিয়ান খুঁজে বের করা। যদি এই ধরনের রিজনেবল কোনো অ্যাক্টিভিটিস সেক্রেটারি অফ স্টেট বা হোম সেক্রেটারি না দেখায়, ধরে নিতে হবে ইট ইজ এ ফেইলিওর টু ডিসচার্জ দিস ডিউটি। ডিউটিটা কি হচ্ছে? সেকশন 55 অফ বর্ডার্স, সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2009 সেটা বলছে কোনো বাচ্চা অ্যাপ্লাই করলে সেক্রেটারি অফ স্টেট, ট্রাইব্যুনাল, হোম অফিস, যত অথরিটি রয়েছে সবার দায়িত্ব হচ্ছে টু লুক আফটার দি বেস্ট ইন্টারেস্ট অফ দি চাইল্ড। সেক্ষেত্রে বলা হয়েছে, হোম অফিস এই মামলায় বলছে, SHL মামলায় বলছে যে সেক্রেটারি অফ স্টেটের প্রথম দায়িত্ব, আমি বলছি যে ল্যাঙ্গুয়েজে বলছে, যে প্রিন্সিপালটা এস্টাবলিশ হয়েছে এই মামলায়, যে Regulation 6(1) of the Asylum Seekers Reception Conditions, Regulation 2005 imposes on the Secretary of State a duty to endeavor to trace the members of minor asylum applicants' family as soon as possible following submission of asylum claim. Asylum claim. Okay. A failure to discharge this duty may, depending on the facts found, give rise to breach of Secretary of State's duty under Section 55 of the Borders and Citizenship and Immigration Act 2009, as it may render the decision maker unable to assess the best interest of the child claimant, এবং ধরে নেওয়া হবে সেক্রেটারি অফ স্টেট বাচ্চার বেস্ট ইন্টারেস্ট এটা দেখা হয় নাই। সুতরাং এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, যখন আন্ডার এজ কোনো বাচ্চা অ্যাসাইলাম ক্লেম করে এবং অ্যাসাইলাম মঞ্জুর না করে, সেক্রেটারি অফ স্টেট এই বাচ্চার মা বাপের খোঁজখবর নিয়েছেন কিনা, কোথায় আছে না আছে, কোথায় থাকতে পারবে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এবং এই মামলাটির নাম হচ্ছে SHS ট্রাফিকিং অব্লিগেশন, ট্রেসিং অব্লিগেশন মামলা। ট্রেসিং মানে ট্রেস করতে হবে বাচ্চার ফাদার মাদারকে। কেউ যদি এখানে বাচ্চা আনঅ্যাকম্পানিড বাচ্চা মাইনর অ্যাসাইলাম ক্লেম করে থাকে। এই হচ্ছে আপডেট। তারপরে আমি পরবর্তী সেগমেন্টে আবারও 18,600 যে মামলা, সেই মামলাটির আপডেট নিয়ে আলোচনা করব। মামলাটি হচ্ছে MM আদার্স। দর্শক মণ্ডলী, এই পর্বে এই মুহূর্তে আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।